হৃদয় মাঝে হঠাৎ তুমি, সানা শেখ গল্পের শেষ অংশ। হসপিটালের করিডোরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলভি, তাকিয়ে আছে ওটির দিকে। বিকেল সন্ধ্যা গড়িয়ে এখন রাত ৯টা। বাড়ির সবাই হসপিটালে এসেছে। সকলেই আল্লাহর কাছে দোয়া করছে মায়া আর বেবিদের জন্য। এমনিতেই শীতল প্রকৃতি, তার মধ্যে মাথার উপর ভ্রব করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান। তবুও দরদর করে ঘামছে আলভি। ওর কপাল, ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম, হাত পা কাঁপছে। থেকে থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে মায়ার। পেইন ওঠার পর থেকেই ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো পানিতে টইটুম্বুরার লাল হয়ে আছে। একটু পর পর চোখের পানি গড়িয়ে পড়ছে আর আলভিতা মুছে দিচ্ছে, আবার পড়ছে। মাহিরা আর মাহিদ আলভিকে সাহস যোগায়। একটু সময় পরেই দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে। আলভি বেবিদের দিকে তাকায়। সাদা ধবধবে ফর্সা চেহারা, লাল টকটকে ঠোঁট জোড়া, ছোট ছোট চোখ জোড়া। দুনিয়া আর নিজের পরিবার দেখছে। বেবিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নার্স দুজন নিজের থেকেই জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে। আলভি কাঁপা গলায় মায়ার কথা জিজ্ঞেস করতেই নার্স জানায় মায়া ঠিক আছে, অপারেশন শেষ হলে কেবিনে শিফট করা হবে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে মেয়েকে তুমিই প্রথমে কোলে নাও। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়ের দিকে তাকায়। কাঁপা কাঁপা হাতে ছেলে মেয়েকে কোলে তুলে নেয় একসাথেই। নিজের বাহুতে চোখ মুছলেও লাভ হয় না, আবার পানি গড়িয়ে পড়ে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। উপস্থিত সবাই তাকিয়ে আছে তিনজনের দিকে। আলভি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের চোখে পানি দেখে হেসে বলেন, এবার আবার খুশিতে অজ্ঞান হয়ে যেও না। এখন কিন্তু তোমার ছেলে মেয়ে কোলে আছে, ওরা ব্যথা পাবে। আলতাফ মাহমুদের কথা শুনে সবাই হাসে, কিন্তু আলভি হাসতে পারে না। বাবা মায়ের দিকে আগায় একটু অপরাধিনীর ন্যায়, মাথা নিচু করে জড়ানো গলায় বলে, আমাকে তোমরা মাফ করে দিও আব্বু আম্মু। আমি তোমাদের সাথে অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলে, বাবা হওয়ার পর বুঝতে পারছো তাহলে? আলভি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, সরি আব্বু। আর সরি বলতে হবে না। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার উপর আমরা কখনোই রেগে থাকতে পারি না। আমাদের দোয়ায় আর ভালোবাসায় সবসময় তোমরা আছো, এখন মন খুলে হাসো। মায়াকে কেবিনে শিফট করা হয়েছে। নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলভি কেবিনে প্রবেশ করে। মায়া ডোরের দিকেই তাকিয়ে আছে, আলভিকে দেখে আবার হাসে। আলভি দ্রুত পায়ে এসে মায়ার পাশে দাঁড়ায়। মাথার মায়ার মাথায় হাত বুলিয়ে সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন কেমন লাগছে? মায়া আলভির চোখে চোখ রেখে বলে, ভালো। তুমি ঠিক আছো? চোখ মুখ এমন করে রেখেছো কেন, কি হয়েছে তোমার? আলভি মায়ার বাম হাতটা মুঠো করে ধরে বলে, আর বেবি নেওয়ার প্রয়োজন নেই, ছেলে মেয়ে দুজন হয়েছে, এখানেই সমাপ্তি। কেন, তুমি না বলেছিলে ১০-১২টা নাতি নাতনি উপহার দেবে আব্বুকে? ওই কথা এমনি বলেছিলাম, কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি, আর একটাও না। এত টেনশন প্রেশার আর নিতে পারবো না, সোজা উপরে চলে যাব। আলভির কথা শুনে মায়া মুচকি হাসে। বাড়িতে থাকতে আলভি মায়াকে সাহস জোগালেও হসপিটালে আসার পর থেকে আলভি নিজেই ভয়ে কেমন যেন করছিল। হাত কাঁপছিল, একটু পর পর চোখ মুছছিল। এই সময়টাতে ভয় আর টেনশন লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না। বেবিদের মায়ের কাছ থেকে নিয়ে আসা হয়। ছেলে মেয়েকে দেখে একটু পর পর আলভি চোখ ভিজে উঠছে। এখন পুরোপুরি শিফট করতে পারছেও
ওর বাবা-মাকে কতটা কষ্ট দিয়েছে আর কাউকে কষ্ট পেতে দেবে না। নিজের সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার। সিজারের ৩ দিন পরই মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ৭ দিনের দিন আকিকা করে ছেলে-মেয়ে দুজনের নাম রাখা হয়েছে। ছেলের নাম অভি আহমেদ, মেয়ের নাম আলভি মুমতাহিনা। মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে, বেবিরা সেরকম জ্বালাতন করে না। আলভি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্স মিটিং করছিল। মিটিং শেষ হতেই ল্যাপটপ চার্জে লাগিয়ে বেডরুমে ফিরে আসে। এখন বিকাল ৩টা, মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে। দুটোর পর পর তিনজন ঘুমিয়েছে, এখনো ওঠেনি। আলভিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যান। ততক্ষণ এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন। কেউ যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই। ঐশী রহমান বেরিয়ে যেতেই আলভি বেডের উপর ঝুঁকে পড়ে মায়ের কপালে চুমু খায়। তারপর ছেলে মেয়ের। আলভি কাছে তিনজনেরই ভীষণ আদুরে। ইচ্ছে করে সবসময় তিনকে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে, চুমু খেতে। আলভির পুরো দুনিয়া এখন এই বাড়ির ভেতরেই। আলভি আবার চুমু খেতেই মায়া চোখ মেলে তাকায়। ঘুম ঘুম চোখে আলভিকে দেখে হেসে বলে, কি হয়েছে? কিছু না, আসো ঘুমাও। আলভি মায়ের পাশে এসে শুয়ে মায়াকে বুকে আগলে নেয়। মায়া আলভির বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। দুজনের আলিঙ্গন আর নীরবতার মাঝে আইভি কেঁদে ওঠে। মায়া আলভির মুখে থেকে মুখ তুলে তাকায়। আলভি মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, আপনি আর ঘুম থেকে ওঠার সময় পেলেন না? মাত্র বউটাকে একটু ধরছিলাম। আমি যখনই বউটাকে একটু ছুঁই তখনই আপনি এমন করেন, আপনার ভাইটাও এমন করে। দুজনে সে বউটাকে ছিনিয়ে নিয়েছেন, আমার বউ, অথচ আমি কাছে পাই না। মায়া হাসতে হাসতে মেয়ের দিকে ফিরে মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয়। আলভি পেছন থেকে মায়া আর মেয়ে দুজনকেই জড়িয়ে ধরে একসাথে। ছেলেটা দূরে পড়ে গেছে, ঘুমিয়ে আছে, তাই আর ডিস্টার্ব করে না আলভি। বউ আর মেয়েকে জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। সময় থেমে থাকে না, সময় আগায় নিজ গতিতে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। কিছুদিন আগে মাহিদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বের হতে অনেক দেরি। বাবা ভাইয়ের সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা করে এখন। গত রাত থেকে মাহিদের মন বিষণ্ণ হয়ে আছে, হাসি খুশি ছেলেটা আর হাসছে না। গতকাল রাত থেকে কারো সাথে কোনো কথা বলছে না, নিজের রুম থেকে বেরো হচ্ছে না। রুমে একা একা থাকে আর চোখের পানি ফেলে একটু পর পর। বেচারা নিজের পরিস্থিতি অবস্থা কাউকে বোঝাতে পারছে না, বাড়ির কেউ ওকে বুঝতেও চাইছে না। বড় ভাই দুইটাও কেমন করে রয়েছে, সবকিছু জানার পরেও বাপ চাচাকে বোঝাচ্ছে না। মাহিদের এখন ইচ্ছে করছে গলায় দড়ি দিতে। ওর ফোন ল্যাপটপও নিয়ে গেছে ওর বাপ, বাড়ির বাইরেও বের হতে দিচ্ছে না ওকে। মেয়েদের মতন বাড়ির ভেতর বন্দি করে রেখেছে। এখন দুপুর 2:30। মাহিদ আসে মাহিদের রুমে। মাহিদ বেডে বসে জানালার দিকে তাকিয়ে আছে উদাস মনে। চোখ বেয়ে পানি পড়ছে না এখন আর চোখ বেয়ে পানি পড়ছে না, কেমন যেন হয়ে বসে আছে। মাহিদ এসে ভাইয়ের পাশে দাঁড়ায়। মাহিদ তাকায় না ভাইয়ের দিকে। মাহির ছোট ভাইয়ের কাঁধের উপর হাত রেখে বলে, রেডি না হয়ে এখনো বসে আছিস কেন? আমাদের বের হতে হবে একটু পর। মাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এই বিয়ে আমি করবো না ভাইয়া, তুমি তো সব জানোই। আব্বুকে তুমি বোঝাও না প্লিজ, আমি এই বিয়ে করতে পারবো না। আব্বু শুনছে না আমার কথা, কিন্তু কিছু বললে উল্টো আমার উপর রাগ দেখায়। মেয়ে দেখতে যাচ্ছে শুধুমাত্র। দেখতে গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না? যদি হয়ে যায়, হয়ে গেলে করে নিবি, আমি যাব না, তোমরা যাও। বসে না থেকে উঠে রেডি হওয়া, আব্বু আবার রাগারাগি করবে।
আমি লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ভাগ্য যেখানে আছে সেখানেই হবে। লিনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না মানে করব না। আব্বুকে গিয়ে বল এভাবে। আমার ফোন আর ল্যাপটপ এনে দাও, নিজে গিয়ে চা। ছোটবেলা থেকে তোমাদের সকলের সব কথা শুনেছি। আমি আর এখন আমার একটা চাওয়া তোমরা পূরণ করবে না? তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি আমি। শুধু একটা মেয়েকে চেয়েছি, দাও না ওকে। এমন কেন করছো তোমরা? তুই যদি আমার ছেলে হতি তাহলে তোর সব চাওয়া আমি পূরণ করতাম। তুই তো আমার ছেলে না, তুই আমার ভাই। আব্বু না থাকলে একটা কথা ছিল, এখন তো আব্বু আছে, আমি আব্বুর কথার উপর কিছু করতে পারবো না। মাহিদ ভাইয়ের দুই হাত মুঠোয় করে ধরে করুণ সুরে বলে, নীলাকে ছাড়া আমি মরে যাব ভাইয়া। অন্য কাউকে বিয়ে করে নীলাকে ঠকাতে পারবো না আমি। অন্য নারীকে বিয়ে করে সেই নারীকেও ঠকাতে পারবো না। তার থেকে আমি মরে যাব, সেটাই ভালো। মাহির ভাইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি না, এক চড়ে তোর সব দাঁত ফেলে দেব। রেডি হ তাড়াতাড়ি, বিকেল হয়ে যাচ্ছে। মাহিদকে টেনে তুলে দাঁড় করায়, আলমারি থেকে নিজে ড্রেস বের করে হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঠেলে ঢুকিয়ে দেয়। গলা ছেড়ে চলে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। মাহিদ কিছু না বলে চুপ হয়ে থাকে। মাহির বেরিয়ে যায় নিজে তৈরি হওয়ার জন্য। আলভি মেয়েকে আগে তৈরি করাতে শুরু করে, জামা পরিয়ে মেয়ের চুল গুলোতে দুটো ঝুঁটি বেঁধে ক্লিপ লাগিয়ে দেয়। বেডের উপর দাঁড় করিয়ে তাকায় ছোট্ট একটি মিষ্টি মায়াবী পরীর দিকে। নিষ্পাপ চেহারায় বাবার মুখের দিকে তাকিয়ে হাসছে মায়াবী আইভি। বউ বাচ্চাদের দেখলেই আলভির দুনিয়া শান্ত হয়ে যায়, সবকিছু ভালো লাগে, পুরো দুনিয়ার সুখ শান্তি এখন ওর দুয়ারে। মেয়েকে বসিয়ে রেখে ছেলেকে রেডি করিয়ে দেয়, চুলগুলো সেট করে সানগ্লাস পরিয়ে দিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, এক চুল নড়বে না এখান থেকে। অভি মাথা নাড়ায়, নড়বে না এখান থেকে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, ড্রেস চেঞ্জ করে। মায়া এসে আলভির সামনে উল্টো ঘুরে দাঁড়ায়। আলভি জামার ফিতে বেঁধে দিয়ে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয়, সেই আগের মতো। মায়া আগে এক মায়াকে সামলাতো, এখন তিনজনকে সামলায়। মায়া বোরকা হিজাব পরতে পরতে আলভি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। রেডি হয়ে চারজন রুম থেকে বেরিয়ে আসে। আলভি দুই হাতে ছেলে মেয়ের দুই হাত ধরে রেখেছে। ছেলে মেয়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে হেঁটে নিচে নেমে আসে। দাদা নানাকে দেখে দুজন গুটি গুটি পায়ে প্রায় দৌড়ে যায়। সবাই এসে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু মাহিদ বাদে। আহনাব মাহমুদ গলা ছেড়ে ডেকে বলেন, নিচে আসবি নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। নিচে নেমে আসে মাহিদ, চোখ মুখ থমথমে, মলিন বিষণ্ণ। অন্য দিনের মতন অত বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে। মলিন বিষণ্ণ চেহারা অর্ধেক হ্যান্ডসামনেস গায়েব করে নিয়েছে। দুই নাতনিকে কোলে নিয়ে দুই ভাই আগে আগে বেরিয়ে যান বাড়ি থেকে। অভি বেশি একটা কোলে উঠতে চায় না, ও সব সময় সকলের সাথে হেঁটে হেঁটে যায়। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির ভেতর এখনো তিন ভাই রয়েছে। মাহিদ বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। দুই ভাই ওর দুই হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে। মাহিদ দুজনকে বলে, তোমরা দুজন তো আগে থেকেই জানতে আমি লিনাকে ভালোবাসি। তোমরা আব্বুকে কেন বোঝাচ্ছ না? তোমরা বোঝালে আব্বু নিশ্চয়ই বুঝবে। আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা এখন এমন কেন করছো আমার সাথে? আলভি বলে, তোকে প্রথমেই তো বলা হয়েছিল এই বাড়ির সবাই প্রেম বিদ্বেষী। যে যার সাথে প্রেম করবে তার সাথে বিয়ে হবে না জীবনেও। এমন কিছু কোনোদিন বলা হয়নি আমাকে। আমার সাথে করা হয়েছিল, তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল। এখন চুপচাপ চল, মেয়েটা সুন্দরী আছে, দেখলেই তোর মন পরিবর্তন হয়ে যাবে। তোমরা কি সত্যি সত্যি আমার ভাই? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো তোমরা?
আমরা করছি না কিছু, তোর বাপ চাচা করছে মানে আমার মির্জাফর বাপ আর শ্বশুর। মাহির আলভির মুখের দিকে তাকিয়ে বলে, তুই এখনো চাচ্চুকে কেন মির্জাফর বলিস? তোমার বোনকে এখনো মাঝে মধ্যে আমার মির্জাফর বাপ কুবুদ্ধি দেয়। দোষ তো তোরই। যত দোষ করি তাই বলে সে আমার বউকে কুবুদ্ধি দেবে? তোর বোনটা তো সহজ সোজা, তাই সরল সোজা। সিরিয়াসলি, তোমার বোনের ভয়ে মাঝে মধ্যে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে যায়। যেভাবে ভয় দেখায় তোমার বোন, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। অমন ভয় সব বোনই দেখায়, আমার বোন তোমার বোন বলে কোনো কথা নেই। কথা বলতে বলতে মাহিদকে টানতে টানতে বাড়ির বাইরে বেরিয়ে আসে তিনজন। আহনাব মাহমুদ গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলেন, আজকে কি বাড়ি ফেরার ইচ্ছে আছে নাকি ঘর জামাই থাকবি? মাহিদ গাড়িতে উঠে বসতে বসতে বলে, কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন বেঁচেও শান্তি নেই, মরেও শান্তি নেই। আলভি বলে, এই কারণেই প্রেম করা হারাম। হারামে প্রথমে খুব সুখ শান্তি আনন্দ থাকে, কিন্তু পরে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। হারাম হারামে জড়ানোর শিক্ষা পাচ্ছিস তো এখন। একদম হারে হারে জীবনে আর প্রেম করব না। তোর কি আরো প্রেম করার ইচ্ছে ছিল? ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। একটাই শুরু একটাই শেষ। হারামটা এখন হালাল হয়ে গেলেই হয়। আল্লাহ মাফ করো, আর লেনাকে আমার বউ বানিয়ে দাও। জীবনে আর কোনোদিন হারাম কাজ করব না। আল্লাহ, শুধু এবারের মতো মাফ করে আমার চাওয়াটা পূরণ করে দাও। মাহির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। পেছন সিটে সানজিদা, মান্তাসা, নাহার বেগম আর মায়া আক্তার বসেছে। ড্রাইভিং সিটে মাহির আর ওর পাশে মাহিদ। সামনের গাড়িতে আহনাব মাহমুদ, মেহবুবা মেহের, ঐশী রহমান আর অভি আইভি। আলভির ব্ল্যাক মার্সিডিজ গাড়িতে শুধু মায়া আর আলভি, ওদের সাথে আর কেউ নেই। পরপর বাড়ির গেট পেরিয়ে তিনটা গাড়ি বেরিয়ে যায় গন্তব্যের দিকে। মাহিদ বিষণ্ণ হয়ে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। বাপকে এতবার করে বলল অন্য কাউকে বিয়ে করবে না, নীলাকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে। বাপের কাছে আর কোনো দিন কিছু চাইবে না, শুধু নীলাকে চায়। কিন্তু ওর বাপ ওর কোনো কথা শুনল না। ধরে বেঁধে অন্য জায়গায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। নীলাকে কি করেছে কে জানে। গত রাত থেকে নীলার সাথে যোগাযোগ করতে পারেনি একবারের জন্যেও। গন্তব্যে এসে পৌঁছায় তিনটা গাড়ি। বাড়ির দিকে তাকাতেই মাহিদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। ভাবনায় এতই মগ্ন ছিল যে বাড়ির কোন দিক দিয়ে কোথায় এসেছে খেয়ালই করেনি। অবাক চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। মাহির মিটিমিটি হাসছে। গাড়ির ভেতরেই উড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে মাহিদ। একটু পর ছেড়ে দিতেই মাহির হেসে বলে, সারপ্রাইজটা কেমন? খুবই বাজে, আরেকটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। নাম এখন। মাহিদ নিজেকে স্বাভাবিক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই মিটিমিটি হাসছে। লজ্জা পেয়ে আলভির পেছনে এসে দাঁড়ায়, নিজেকে আড়াল করে। রাতে কি হাঙ্গামাটাই না করেছিল বাড়িতে, চিৎকার চেঁচামেচি করে না পেরে শেষে বাপের পা জড়িয়ে ধরে বলেছিল নীলাকে বিয়ে করবে। লীনাকে যেন এনে দেয়। আহনাব মাহমুদের কাটকাট গলার স্বর ছিল, আমি আমার পছন্দের মেয়েকেই তোর বউ করে আনবো। তোর পছন্দের বা অন্য কারো পছন্দের মেয়ে এই বাড়ির বউ হবে না। আমি যাকে পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে তোর, এটাই ফাইনাল। ফোন ল্যাপটপ সব রাতেই নিয়ে নিয়েছিলেন। বেচারা সারা রাত ঘুমাতে পারেনি। আলভি মাহিদকে পেছন থেকে টেনে বের করার চেষ্টা করে বলে, বাচ্চাদের মতো পেছনে লুকাচ্ছিস কেন, বের হ। তোমরা সবাই আগে থেকেই সব প্ল্যান করেছো তাই না?
তোকে শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের প্ল্যান, এটা জীবনে অনেক উড়েছ, একবার তো মুখ থুবড়ে পড়া উচিত। রঙ্গ তামাশা তো কম করনি জীবনে, এখন ভেতরে চল। বাড়ির ভেতর প্রবেশ করে সবাই, কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। আগে থেকেই তো সকলের সাথে সকলে পরিচিত, এখন আর আলাদা করে কি পরিচিত হবে। আলভি নীলার কথা শ্বশুরকে জানিয়েছিল প্রথম। লিনার বাবা, দাদা, চাচা সবাইকেই চেনেন আহনাব মাহমুদ। নীলার বাবার সাথে বেশ সক্ষমতা আছে বিজনেসের সূত্রে। ছেলে মেয়েকে না জানিয়ে দুই পরিবারের সব কিছু ঠিক করে রাখে। খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। নীলাকে নিয়ে আসে আর ওর ভাবে। লিনার পরনে মেরুন রঙের শাড়ি, লম্বা ঘোমটা টেনে ধীরে ধীরে পায়ে এগিয়ে আসছে। মাহিদ বার কয়েক ঘাড় ঘুরিয়ে নীলার দিকে তাকায়। সকলের সামনের সোফায় নীলাকে বসানো হয়। নীলার ঘোমটা সরিয়ে দেয় ওর ভাবি। নীলা চোখ তুলে তাকায় না, ওর চেহারায় বিষণ্ণ। পুরো দুনিয়ার দুঃখ কষ্ট অন্ধকার ওর চেহারায় ছেয়ে আছে। ছেলেকে দেখার জন্য নীলাকে বারবার তাকাতে বললেও লীনা তাকায় না, ওর দৃষ্টি নিজের দিকে স্থির হয়ে আছে। লিনার ভাবি লিনার মাথা জোর করে উঁচু করে ধরে। নীলা এক পলক চোখ তুলে তাকায়, দৃষ্টি নামিয়ে নিলেও ন্যানো সেকেন্ডের মধ্যে আবার তাকায়। এবার চোখের পলক তুলতেই ভুলে যায়। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুঠাম দেহের তাগড়া যুবকের দিকে। মাহিদ বুঝতে পারে ওর মতো নীলারও কিছু জানত না। নীলাও ভেবেছিল অন্য কেউ এসেছে ওকে বউ করে নেওয়ার জন্য। তাকিয়ে থাকতে থাকতে দুই হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ওঠে নীলা। হকচকিয়ে যায় সবাই। নীলাকে ওর ভাবি নিজের একটা রুমে নিয়ে আসে। ভাবির রুম থেকে বের হতেই রুমে প্রবেশ করে মাহিদ। নীলা মাহিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও শব্দ করে কেঁদে ওঠে। বেড থেকে উঠে দাঁড়িয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তা আব্বু আর ভাইয়া রাতেই বন্ধ করে দিয়েছিল। আমি রাতে সুইসাইড করতে নিয়েছিলাম, তারপর ভাবলাম কোনো একটা সুযোগ যদি পাই তোমাকে পাওয়ার, তাই পিছিয়ে যাই। ভাগ্যের শয়তানের প্ররোচনায় অমন পাপ করতে পারিনি, নয়তো তোমাকে না পাওয়ার আফসোস অনন্তকাল থেকে যেত আমার মনে। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না মাহিদ। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমিও ভালোবাসি তোমার নিজের থেকেও বেশি। সবাইকে রেখে সন্ধ্যার আগে আগে মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আলভি। মায়াকে নিয়ে যাবে এখন লং ড্রাইভে। বাচ্চাদের বাবা মায়ের কাছে রেখে এসেছে। ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে দুজনকে। একবার ঘুমিয়ে গেলে সারা রাত আর ঘুম থেকে উঠবে না দুজনের একজনও। 1 মাস পর মাহির আর নীলার বিয়ে। আজকে আকদ সম্পূর্ণ করা হয়েছে দুজনের। ব্ল্যাক মার্সিডিজ ছুটে চলছে নিজ গতিতে। চারদিক অন্ধকারে তলিয়ে গেছে ধীরে ধীরে। পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ধরণীর বুকে। নিরিবিলি রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় আলভি। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুজনেই। শীতল বাতাস বইছে, শীতল বাতাসে অন্তর শীতল হয়ে যাচ্ছে। পাশাপাশি দাঁড়ায় দুজন। গাড়ির সাথে ঠেস দিয়ে আলভি এক হাতে মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। নিরিবিলি শান্ত পরিবেশ, জ্যোৎস্নার আলো, সাথে প্রিয় মানুষ। এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখন। আলভি মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, অনেকগুলো দিন পর এমন একটা রাত পেলাম, তাই না? কেমন লাগছে তোমার? দারুণ। আমি তোমাকে ভালো রাখতে পেরেছি? মায়া হাসে। আলভির দুই গালে হাত রেখে বলে, শুধু ভালো রাখোনি, অনেক ভালো রেখেছ। ততটা ভালো যতটা আমি স্বপ্নেও ভাবিনি। আলভি মায়াকে জড়িয়ে ধরে বলে, আর কি চাও আমার কাছে? আমি চাই আরও শত শত রাত তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে চাই। প্রতিটি ভোর তোমার সাথে দেখা হোক, তোমার উষ্ণ বাহুতে জড়িয়ে নতুন দিনের শুরু করতে। তোমার কণ্ঠের মিষ্টি ডাক দিয়ে ঘুম ভাঙুক আমার, আর তোমার ভালোবাসার ছোঁয়ায় ভরে উঠুক আমার প্রতিটি সকাল। আমি চাই তোমার হাত শক্ত করে ধরে জীবনের প্রতিটি পথ হাঁটতে।
একসাথে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে। তোমার চোখের কোণে ভাঁজ পড়ুক আর সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকুক। আমি চাই তোমার আদর, যত্ন আর অশেষ ভালোবাসায় আরও অনেক বছর ডুবে থাকতে। আমাদের ছোট্ট সংসারটাকে হাসি আনন্দে ভরে তুলতে চাই। আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন বুনতে চাই। তাদের হাসিতে আমাদের পৃথিবীকে রঙিন করতে চাই। প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দের মুহূর্তে তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই, যাতে পৃথিবী যত কঠিনই হোক, আমরা একসাথে সব কিছু জয় করতে পারি। আমি চাই তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসা কখনো ফুরিয়ে না যায়। আমি চাই আমরা একে অপরের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকি, যতদিন পৃথিবী আছে, যতদিন ভালোবাসা আছে আর যতদিন আমরা আছি। আমার মনে হয় আমি এখনো তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারিনি। কমতি রয়ে গেছে এখনো। কোনো কমতি নেই, তুমি বেস্ট, তুমি অসাধারণ, তুমি কোটিতে একজন। অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করলে তোমার মতো পুরুষকে কেউ জীবন সঙ্গী হিসেবে পাবে না। সেই অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মানো মেয়েদের মধ্যে আমি একজন। আমার মনে হয় আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমার মধ্যেই কমতি আছে। মায়ের মুখটা বুকে চেপে ধরে আলভি তারপর বলে, তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি পরিপূর্ণ একজন নারী, আমার মায়াপরী। সমাপ্ত। বিদায়, মায়ালভি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।